হবে এক পাশ থেকে আমরা ভাষণ থেকে দিকে যাব, তখন আমাদেরকে বলা হলো, এবং তখন হয়তো আমি সেটা যে আচরণটা করেছি সেটা ঠিক করে নাই, এবং তখনই আমরা আমাদের দলীয় পর্যায়ের ঊর্ধ্বতন পর্যায়ে এবং আমি নিজে যেও সেখানে দুঃখ প্রকাশ করে এসেছি। ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে আমি নিজে দুঃখ প্রকাশ করেছি, এবং আমাদের নেতৃবৃন্দ ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে অ্যান্ড এটা সলভ ইস্যু। এই ইস্যুটা রাজনৈতিকভাবে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে বিএমডিসি সার্টিফিকেট নিয়েও আমার একটা ডাক্তার না ভুয়া ডাক্তার একটা জনতার যে স্রোত জনমানুষ আমাদের দিকে যে ঝুঁকে আসছে এটা থেকে বিচ্ছিন্ন করার জন্য এরকম একটা রিউমার ছড়াই দেওয়া হয়েছিল। আল্লাহ অশেষ মেহেরবানিতে মানুষ সেটা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছে। আমরা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করি সেটাও জানতে পেরেছি। আমরা মানুষের সঙ্গে আমি জোর গলায় বলেছি যে কোনো দিন আমার নিজের স্বার্থের ব্যাপারে কোন সময়ের জন্য কোন মানুষের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি নাই। পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার আমি আপনাদের তো যাওয়া নিষেধ করি না বিতর্কিত হচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন, সরাসরি ডিসক্রিমিনেশন করতেছেন আপনি। একেবারে সরাসরি। আমি পরিবেশ সেনা প্রধানের সঙ্গে কথা বলবো। স্যার বলতে পারেন স্যার। হ্যাঁ, আপনি কথা বলেন। কেন তো আমার গাড়ি আটকে রাখবেন কেন আপনি? আমি তো স্যার আপনাকে না না, আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম স্যার। আমি তো আপনাকে আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। আমার টোটালি সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে। স্যার একটু স্যার একটু স্যার ব্যক্তি স্বার্থে করতেছেন। ব্যক্তি স্বার্থে সরকারকে এই প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন। একটু আমাকে সময় দিন স্যার। মানে আরেকটু জন্য একটা মোটরসাইকেল মেরে দিয়ে চলে গেছিল। এটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করতে সারা দেশে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য দেশটা বিশৃঙ্খলা হবে। পুরো দেশটা বিশৃঙ্খলা করতেছেন আপনারা। আবারও বলছি, ওয়াকারুজ্জামানের বাহিনীকে ক্ষমা চাইতে হবে, জামাতের কাছে না, দেশবাসীর কাছে। সেনাবাহিনীর বডি ক্যাম, শরীরের সাথে লাগানো যে ক্যামেরাটা আছে, সেই ক্যামেরার ফুটেজ একজন হিন্দুস্তানি এজেন্টের কাছে কি করে পৌঁছিল? হিন্দুস্তানি এজেন্ট চিনবেন? তিনি হলেন বাংলাদেশের একজন করাপ্টেড সেনা, মানে বহিষ্কৃত সেনা সদস্য, জোকার নায়ক, যাকে আমি বলি জোকার নায়ক। জোকার বুঝেন তো? অনেক জোকার আছে বাংলাদেশের ফিল্মে। জোকারি কত দিলদার, টেলিসামাত, নাম শুনছেন তো? আবার বিদেশে আছে, মানে ভারতে আছে অনেক দুর্দান্ত জোকার। তো বাংলাদেশের মিডিয়া জগতে একটা অপরিচিত নাম ছিলেন। হঠাৎ করে হাসিনার ফ্যাসিস্ট রেজিমে একটি মাত্র আল জাজিরার সংবাদে তাকে আমরা চিনেছিলাম। সে জোকার নাইম, তিনি তার ফেসবুকে এই ভিডিওটি কিভাবে রিলিজ করলো, এই ফুটেজটা তার কাছে গেল কি করে? তার মানে ক্যান্টনমেন্টের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে প্রতিটি ফুটেজ এভাবে শত্রুর হাতে পৌঁছে দিচ্ছে হাসিনার রেজিমেশন দালালরা। দর্শক, আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে ঢাকা 17 আসনের জামাতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানের সেনাবাহিনীর সঙ্গে তর্ক বিতর্কের একটি ভিডিও। সেই ভিডিও নিয়েই আজকে পর্যালোচনা। রাজনীতিতে যখন পায়ের নিচে মাটি থাকে না, তখন মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায়। আজ ঠিক তেমনি এক দৃশ্য আমরা দেখছি। ঢাকা 17 আসনের জামায়াত প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামানের একটি পুরনো ভিডিও নিয়ে হঠাৎ কেন এত মাতামাতি? কেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে 1 মাস আগের একটি মিটমাট হয়ে যাওয়া ইস্যুকে নতুন করে সামনে আনা হচ্ছে? ইতিমধ্যে আপনারা যে ভিডিওটা দেখলেন, ভিডিওটা দেখেই বোঝা যায় যে উত্তেজনার বশে কিছু কথা সেখানে হয়েছে। মানুষ হিসেবে আমাদের ভুল হয়, মেজাজ হারানোটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রশ্ন হলো, সেই ঘটনার পরপরই যখন এটি সমাধান হয়ে গেছে এবং প্রার্থী নিজে দুঃখ প্রকাশ করেছেন, তখন কেন এটি ভাইরাল করা হচ্ছে? উত্তরটা পরিষ্কার। নির্বাচনী মাঠ লড়াই করতে না পেরে বিরোধী পক্ষ এখন ভিডিও এডিটিং আর পুরনো ফাইল খোঁজা নিয়ে ব্যস্ত। তাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি বিরোধী দলের লোকদের বলতে চাই, কাদা ছোড়াছুড়ি করে মানুষের মন জয় করা যায় না। আপনার ভিডিওর সেই অংশটি দেখাচ্ছেন যেখানে একজন মানুষ রাগের মাথায় কথা বলছেন, কিন্তু কেন সেই অংশটি দেখাচ্ছেন না যেখানে তিনি সেনাবাহিনীকে দেশের গর্ব বলছেন? কেন বলছেন না যে এটি সাময়িক ভুল বোঝাবুঝি ছিল, যা তখনই মিটে গেছে? ডক্টর খালিদুজ্জামান একজন শিক্ষিত মানুষ, একজন ডাক্তার। তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি মানুষের সেবা করেছেন। একটি অনাকাঙ্ক্ষিত মুহূর্তকে পুঁজি করে যারা তার চরিত্র হনন করতে চাইছেন, তারা আসলে ঢাকা 17 আসনের ভোটারদের অপমান করছেন। ভোটাররা এতটাও বোকা নন যে তারা বুঝবেন না কোনটি আসল প্রতিবাদ আর কোনটি রাজনৈতিক প্রোপাগান্ডা। আসলে যখন কোনো ইস্যু থাকে না, তখন ইস্যু তৈরি করতে হয়। বিরোধী দল এখন সেই মরিয়া চেষ্টাই করছে, কিন্তু মনে রাখবেন, সত্য সূর্যের মতো, মেঘ দিয়ে তাকে বেশিক্ষণ ঢেকে রাখা যায় না।
5ই আগস্টের দোহাই দিয়ে বা বিচ্ছিন্ন কোনো ঘটনাকে বড় করে দেখিয়ে জনগণের রায়কে বদলে দেওয়া সম্ভব নয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমি আজমল আবারও হাজির হয়েছি। বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া যে সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজ আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন, সেই সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজের বিশ্লেষণ ভিত্তিক আলোচনা নিয়ে। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি। ডাক্তার খালিদুজ্জামানের সেনাবাহিনীর সঙ্গে তর্ক বিতর্কের একটি ভিডিও। সেই ভিডিও নিয়েই আজকে পর্যালোচনা। তার আগে আপনাদেরকে একটা কুইজ দিতে চাই যে ঢাকার এই এতগুলো আসনের মধ্যে কোন কোন আসন জমজমাট হয়ে উঠেছে। মূলত দুটি আসন, একটি হচ্ছে ঢাকা ৮, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি জোটের মির্জা আব্বাস এবং জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় রাজনৈতিক সমঝোতার নাসিরুদ্দিন পাটোয়ারি। প্রতিদিনই এমন তুমুল কথার বাক্যবান আমরা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে সংঘাতে না জড়ালেও মোটা দাগে ঢাকা ৮-এ নির্বাচনটি অন্য আসনগুলোর চেয়ে জমজমাট হয়ে উঠেছে। আরেকটি আসনের দিকে সবার নজর ঢাকা ১৭। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতের পক্ষে ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। তিনি ফার্টিলিটির ডাক্তার হিসেবে সুপরিচিত, তার নিজস্ব হসপিটালও আছে। যাই হোক, তবে রাজনীতিতে তিনি নতুন। তার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, এটা দেখে আসলে মর্মাহত হয়েছি। রাজনৈতিক দলগুলোর নেতাদের, বিশেষ করে এই মুহূর্তে প্রার্থীদের অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, সহনশীল থাকতে হবে, নইলেই বিপত্তি। আমি যদি সহনশীলতার মাত্রা অতিক্রম করি, তাহলে সেটা জনগণের কাছে অবশ্যই ইতিবাচক হবে না, বরং নেতিবাচক হবে। এই ঘটনাটি আসলে ঘটেছে, কিন্তু ঘটনার পরম্পরায় আরো এমন কিছু বিষয় সামনে এসেছে যেগুলো অনাকাঙ্ক্ষিত। চলুন ঘটনাটি আমরা জেনে নেই। ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের সময় দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়েছেন জামাত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনের প্রার্থী তিনি। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি সমালোচনার মুখে পড়েন। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে আজকে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। পোস্টটিতে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাখ্যা দেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি যে আচরণ করেছেন সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে, এটা যেমন গ্রহণযোগ্য নয়, আবার আমার কাছে খুবই ভালো মনে হয়েছে যে দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। কোন ধরনের ইনিয়ে বিনিয়ে ঘটনাকে জাস্টিফাই করেননি ডাক্তার খালিদুজ্জামান। এটা আসলে ভালো বিষয়। ভুল হতেই পারে, আমার আপনার প্রত্যেক মানুষের ভুল হতে পারে। যে মানুষটি অনেক শ্রেষ্ঠ বলে দাবি করে, সেই মানুষেরও ভুল হতে পারে। অনেক সৎ হিসেবে দাবি করেন, সেই মানুষও বিচ্যুত হতে পারেন। ভুল বা কোনো অসৎ কর্ম হয়ে গেলে সেটার জন্য ক্ষমা চাওয়া, প্রায়শ্চিত্ত করা, এটাই হচ্ছে মানুষ হিসেবে দায়িত্ব। তো খালিদুজ্জামান পোস্টটিতে লিখেছেন যে বেশ কিছুদিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়। তিনি আরো দাবি করেন বিষয়টি তখনই সমাধান হয়ে গিয়েছিল, কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এই ইস্যুকে কেন্দ্র করে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে, পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। পোস্টের শেষে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে নিজের আচরণের জন্য অনুতপ্ত হয়ে লেখেন, উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকব। এই দুটো লাইন আমার কাছে ভালো লেগেছে। তিনি বলেছেন যে আমি দুঃখ প্রকাশ করছি, ভবিষ্যতে এইরকম ঘটনা যেন না হয় সেই জন্য আমি সতর্ক থাকবো। খুব ভালো কথা। তবে সেনাবাহিনী এই ঘটনাটি নিয়ে কি বলছে? ডাক্তার খালিদুজ্জামানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অনেক আগের ঘটনা, কিন্তু অনেক পরে প্রচার হয়েছে এই ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এই ভিডিও কিভাবে ফাঁস হলো? আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি ফাঁস করেছেন বা প্রকাশ করেছেন। তো অনেকে প্রশ্ন তুলেছেন যে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তর্ক বিতর্কের এই ভিডিও কে করলো? নিশ্চয়ই সেনাবাহিনীর পোশাকের সঙ্গে যে ভিডিও ওর্ন বা বডি ক্যামেরা থাকে, সেই বডি ক্যামেরা দিয়ে এই ভিডিওটি ধারণ হয়েছে। পরে তাহলে কিভাবে একজন সাংবাদিকের হাতে গেল? জুলকারনাইন শাহের ব্যাপারে আমাদের পারসেপশন হচ্ছে তিনি খুব দক্ষ অনুসন্ধানী একজন সাংবাদিক, কিন্তু তার সঙ্গে বাংলাদেশের কোনো না কোনো সরকারি সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে, যার ফলে আমাদের সরকারের বিভিন্ন বাহিনীর অনেক অজানা খবর তিনি প্রকাশ করে দিতে পারেন। অনেক ক্ষেত্রে তার স্ট্যাটাসগুলো অতিরঞ্জিতও মনে হয়। যাই হোক, নিশ্চয়ই তাকে সেনাবাহিনীর কোনো সদস্য আগ বাড়িয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞেস না করেই এটা সরবরাহ করেছে জুলকারনাইন শাহের কাছে, তিনি ছেড়ে দিয়েছেন। তো এখন এই ঘটনাটি নিয়ে আইএসপিআর কি বলছে? আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি পুরনো এবং এটি তখনই সমাধান হয়ে গিয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টিকে এখন মীমাংসিত হিসেবেই দেখা হচ্ছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটার সূত্রপাত কিভাবে হলো? সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ডক্টর খালিদুজ্জামান তার ব্যক্তিগত গানম্যান সহ ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করেছেন। এ সময় সেখানে দায়িত্বরত সেনা সদস্যরা তাকে বাধা দিয়ে জানান, নিয়ম অনুযায়ী সেনানিবাসের ভেতরে অস্ত্র বা সশস্ত্র প্রহরী নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সেনা সদস্যদের এই পেশাদার আচরণে তিনি উত্তেজিত হয়ে পড়েন, তাদের সঙ্গে তর্কে লিপ্ত হন। তিনি পরিচয় হিসেবে বলেন যে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। এটাও তার ব্যক্তিত্বকে খর্ব করেছে। দেখুন, ডাক্তার খালিদুজ্জামান তিনি এটার জন্য স্ট্যাটাস দিলেন বা ক্ষমা চাইলেন বা তিনি এটাকে পরিষ্কার করলেন। অন্যদিকে আইএসপিআর এর পক্ষ থেকে বলা হলো যে ঘটনাটি পুরনো। এই পর্যন্তই আমরা যদি ফুল স্টপ দেই, তাহলে আমাদের সামনে বেশ কিছু শিক্ষা এসে উপস্থিত হয়। কি? বাংলাদেশটা কি আমরা জুলাই অভ্যুত্থানের আগের ১৬ বছরের মতো দেখতে চাই? নিশ্চয়ই না। তো দেখতে যদি না চাই, তাহলে আমাদের কারোরই লিমিট ক্রস করা উচিত নয়। আমরা দেখতে পাচ্ছি যে ২ রাজনৈতিক জোট পরস্পরের বিরুদ্ধে এমন তর্কযুদ্ধে লিপ্ত হচ্ছে, যা ভয়াবহভাবেই দেখছি। কোনো সময় ব্যক্তি আক্রমণ, কৌশলের বিপরীতে অপকৌশল আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রত্যাশিত নয়। আপনি বলতে পারেন যে এই পক্ষের দোষ, ওই পক্ষের দোষ। আমি যেটা বলব, দুপক্ষেরই উপলব্ধি করা প্রয়োজন যে, যে ধরনের কাদা ছোড়াছুড়ি হচ্ছে, যে ধরনের বাক্য ব্যবহার করা হচ্ছে এবং চরিত্র হননও হচ্ছে, সেগুলো কাঙ্ক্ষিত নয়। যখন শীর্ষ নেতৃবৃন্দের জায়গা থেকে এই ধরনের শব্দ, অভিযোগ এবং চরিত্র হননের ঘটনা ঘটে, তখন সব দলেরই কর্মীরা উজ্জীবিত হয় এবং পরস্পরের বিরুদ্ধে দা-কুড়াল সম্পর্ক নিয়ে হাজির হয়। আগামী নির্বাচনটি যে কোনো মূল্যে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হতে হবে। জনগণের রায়কে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিফলিত করতে হবে। দেখুন, এই নির্বাচনটি যদি না হয়, তাহলে বাংলাদেশ কোন দিকে যাবে? দীর্ঘমেয়াদী একটা অন্ধকার গলির মধ্যে প্রবেশ করবে বাংলাদেশ, যেখান থেকে উদ্ধার হওয়া খুব কঠিন। আর যদি এই নির্বাচনটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই সেটা মাইলফলক হবে। তো ডাক্তার খালিদুজ্জামানের এই আচরণ যেমন যথার্থ ছিল না, কিন্তু তার যে ক্ষমা চাওয়া, এটা খুবই কার্যকর একটি বিষয় হয়েছে এবং তিনি নিজ থেকে উপলব্ধি করেছেন, তিনি ক্ষমা চেয়েছেন। কেউ প্রশ্ন উঠিয়েছেন যে তারেক রহমানের ক্ষেত্রে আইন কেন শিথিল, আবার অন্য প্রার্থীদের কেন জটিল? এই প্রশ্নগুলো উঠতে পারে। যেকোনো বিতর্ক, তর্ক উঠতে পারে। তর্ক বিতর্কের পেছনে আমরা যুক্তি দাঁড় করাবো। আমরা কাউকে গালি দেব না, কাউকে আক্রমণ করব না, কারো চরিত্র হনন করব না। এটা যেমন বিএনপির পক্ষ থেকে করাও যথার্থ নয়, একইভাবে জামাতের পক্ষ থেকে করাও যথার্থ নয়। কে বেশি, কে কম করছে, সেদিকে না তাকিয়ে আমরা যদি সহমর্মিতার একটা উদাহরণ তৈরি করতে পারি, তাহলেই সবচেয়ে ভালো। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণের পর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার প্রতিনিধিদের নিয়ে গিয়েছিলেন তারেক রহমানের কার্যালয়ে। তিনি তারেক রহমানকে জড়িয়ে ধরেছিলেন। এরকম বাংলাদেশই কিন্তু আমরা দেখতে চাই। কিন্তু ২ নেতা যখন আবার পরস্পরের বিরুদ্ধে তর্কযুদ্ধে জড়িয়ে পড়বেন, তখন এক টেবিলে বসা কিন্তু কঠিন হয়ে যাবে। কেউ আর এক টেবিলে বসতে চাইবেন না। কারণ এই শব্দগুলো তো থেকে যাচ্ছে। YouTube এ, অনলাইনে, আর্কাইভে থেকে যাচ্ছে। একজন আরেকজনের বিরুদ্ধে কি বলেছি, কি বিদ্বেষ থেকে বলেছি, সেগুলোই তখন মুখ্য হয়ে উঠবে। যেটা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ক্ষেত্রে ঘটেছিল। ২ নেত্রীর টেলিফোন আলাপের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে। তো তাতে কি হয়েছে? ওই যে টেলিফোন আলাপ হলো, এরপর থেকে দুনেত্রীর সম্পর্ক একদম কাট আপ এবং বাংলাদেশ গণতন্ত্রহীনতার পথে হাঁটতে শুরু করলো। কি ভয়াবহ অবস্থা হলো! ১৪, ১৮, ২৪ এর নির্বাচন সাজানো, একদম প্রহসনের হলো। কেউ কারো মুখ দেখছে না, কথা বলছে না। একজন আরেকজনকে হত্যা করবে, এইরকম একটা পরিস্থিতি। সেই পরিস্থিতিতে আমরা আর ফিরতে চাই না। আমরা চাই কথার যুদ্ধ হবে। যুক্তি দিয়ে আমরা কথা বলব। কারোর বিরুদ্ধে আরোপিত কোনো অভিযোগ আনবো না। একটা সীমার মধ্যে থাকবো। তবেই আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেটা অর্জন করতে পারব। এখন সেনাবাহিনী কি করছে? সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে যে এই নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। প্রত্যেক সেনা সদস্য এবং যারা এই নির্বাচনের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত, তাদের বুঝতে হবে যে আপনার উপর কত বড় দায়িত্ব অর্পণ করা আছে এই দেশের জন্যে, এই রাষ্ট্রের জন্যে। আপনার একটা ভুলের কারণে বাংলাদেশ অনেক দূর পিছিয়ে যেতে পারে। আমরা অনেকে বলি না যে যখন ভারত এবং পাকিস্তান আলাদা হলো, স্বাধীন হলো দুটো রাষ্ট্র, তখন আমাদের সঙ্গে কেন এই রাখাইন রাজ্যটি যুক্ত হতো না? সেখানে তো বাংলা ভাষাভাষী মানুষের আবাসস্থল ছিল। বাঙালিরা ছিলেন, মুসলমানরা ছিলেন। কেন যুক্ত হলো না? এই রাখাইন রাজ্যটি যদি বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হতো, তাহলে আজকে রাখাইন অঞ্চলে মুসলমানরা যে নিপীড়নের শিকার হচ্ছে, সেটা তো হতো না। দেখুন ১৯৪৭ এর ঘটনা। এই ঘটনায় বা ওই সময় এই রাখাইন রাজ্যটি পূর্ব পাকিস্তানের সীমানায় যুক্ত না হবার কারণে ৪৭ থেকে ২০২৬
বৃহৎ একটা সময় পেরিয়ে গেছে, সংকট থেকেই গেছে, উত্তর বেড়েছে। তাহলে ওই সময়ে যদি প্রজ্ঞাপূর্ণভাবে এটা করা যেত, তাহলে এই সমস্যাটা থাকতো না। যেকোনো একটা রাজনৈতিক ভুলের কারণে শত বছর ধরে সেই জনপদের জনগোষ্ঠীকে তার দায় বহন করতে হয়। সুতরাং আগামী নির্বাচন যদি আমরা সুষ্ঠু না করতে পারি, তাহলে এর দায় প্রজন্ম থেকে প্রজন্ম বহন করে যাবে এবং বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রেও পরিণত হতে পারে। সেজন্য দুপক্ষই ধীর স্থির বুদ্ধিমত্তার সঙ্গে নির্বাচনী প্রচারণা শেষ করে জনগণের রায় প্রতিফলন করবার জন্যে ভোট কেন্দ্রগুলোকে পাহারা দেবেন, যেন কেউই নিয়ম বহির্ভূত কোনো কাজ না করতে পারে। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর বরাবরের মতোই আমার কমেন্ট অপশন খোলা রয়েছে, সেখানে গিয়ে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।